শুভেচ্ছা বাঙালিয়ানা সান্যের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে নির্বাচনী ডামাডোর শেষের পথে, দুই বিপরীতমুখী অবস্থান থেকে ক্ষমতায় আসবে কোন দল জানা যাবে শিগগিরই। রূপপুরে ফুয়েল লোডিং সম্পূর্ণ, আদানি থেকে আসলো 925 মেগাওয়াট। ভিন্ন উৎস থেকে যোগ হচ্ছে আরও বিদ্যুৎ, লোডশেডিংয়ে স্বস্তির সম্ভাবনা। নতুন অপারেটর নিয়োগের ঘোষণা, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে কমবে বিমানের একাধিপত্য। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপি কয়েক মাস প্রবল পরিশ্রম করছে। এ সময় তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি মজবুত করার কথা বলেছে এবং একটি সুনির্দিষ্ট সাংস্কৃতিক অবস্থান নিয়েছে। বিজেপি প্রতিষ্ঠিত করতে চেয়েছে বাংলার মানুষ পরিবর্তন চায়। এ সময় বিজেপি জোর দিয়েছে নারী এবং তরুণদের নগদ অর্থ প্রদান, আরও শক্ত সীমান্ত কাঁটাতার স্থাপন এবং একটি ইউনিফর্ম সিভিল কোড বা সার্বজনীন পারিবারিক আইনের প্রতি। প্রয়োজনে তারা কেন্দ্রীয় সংস্থাগুলোর সহায়তা নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত একটি জিনিস স্পষ্ট, তারা পশ্চিমবঙ্গে জিততে চায়। তারা ভোটারদের স্পষ্ট করেছে, তারা যে জাতিগত বৈচিত্র্যে বিশ্বাস করে সেখানে স্থান পেতে গেলে আপনাকে অবশ্যই হিন্দু হতে হবে। অপরদিকে তৃণমূল কংগ্রেস রাজনীতি করেছে ঐক্যবদ্ধতার আহ্বান জানিয়ে। তাদের অভিযোগ, বিজেপি বাঙালিদের পরিচয় মুছে ফেলতে চায়। দলটি রাজ্যে ক্ষমতায় এলে বিহারের পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গেও মাছ মাংস নিষিদ্ধ করবে। আঘাত আসবে বাংলা ভাষার উপর, ধর্মের পরিচয় বিভেদ হবে সর্বোচ্চ পর্যায়ে। নির্বাচনের প্রচারণা শেষ, 29 তারিখ সর্বশেষ ধাপে ভোট গ্রহণ হবে। এরপর ইভিএম সিলড হয়ে যাবে। 4 মে জানা যাবে বাংলাদেশের প্রতিবেশী রাজ্যটিতে ক্ষমতায় কে আসছে। জাতি আর ধর্মের রাজনীতি করা বিজেপি নাকি পশ্চিমবঙ্গে নিজেদের দল তৃণমূল? রাজ্যটিতে কোন স্লোগান আবার উঠবে, জয় বাংলা নাকি জয় শ্রীরাম? 28 এপ্রিল মঙ্গলবার পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি স্থাপনের মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারকারী 33তম দেশ হিসেবে বিশ্ব তালিকায় নাম লেখালো বাংলাদেশ। 1200 মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে দেশের মোট চাহিদার 10 থেকে 12% বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, যার পরীক্ষামূলক উৎপাদন শুরু হতে পারে আগামী আগস্টে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এই প্রকল্পের আওতায় 1200 মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমোস্ট্রয় এক্সপোর্ট। অন্যদিকে লোডশেডিং কমাতে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে 925 মেগাওয়াট বিদ্যুৎ 27 এপ্রিল সোমবার সন্ধ্যা থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ফলে লোডশেডিং বেশ খানিকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে। বিপিডিবি জানিয়েছে 28 এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে অতিরিক্ত 600 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা রয়েছে। গত 25 এপ্রিল দেশে 16,900 মেগাওয়াট চাহিদার বিপরীতে ঘাটতি ছিল 2,188 মেগাওয়াট। রূপপুর এবং আদানি সহ নতুন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো গ্রিডে যুক্ত হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে এবং লোডশেডিং পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সেবার একচেটিয়া আধিপত্যের অবসান ঘটতে যাচ্ছে। টার্মিনালটিতে দ্বিতীয় একটি অপারেটর নিয়োগের পরিকল্পনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। দীর্ঘদিন ধরে সেবার মান নিয়ে সমালোচনায় থাকা এই খাতে এর মাধ্যমে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হওয়ার আশা করা যাচ্ছে। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি আরও বলেন, সুমিতোমো কর্পোরেশনের নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামের হাতে বিমানের পাশাপাশি দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নির্বাচন করার ক্ষমতা থাকবে। 2024 সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রাথমিকভাবে 2 বছরের জন্য নবনির্মিত একটি তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়া হয়। 1947 সালের আজকের দিনে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ। বাংলা সাহিত্যে অবদান রাখা এই লেখক এবং ভাষাবিদকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। পরমাণু কর্মসূচি এবং যুদ্ধবন্ধে ইরানের দেওয়া 3 স্তরের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের মতে এই প্রস্তাবে পরমাণু ইস্যুকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো এই প্রস্তাবে ইরান প্রথমে যুদ্ধ বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিতের শর্ত দিয়েছে। দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালী ব্যবস্থাপনা এবং সবশেষে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার প্রস্তাব রাখা হয়েছে। গত 11 এপ্রিল ইসলামাবাদে 2 দেশের বৈঠক ব্যর্থ হওয়ার পর এই নতুন রূপরেখা দিল তেহরান। তবে ট্রাম্প শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর জানিয়েছেন প্রস্তাবটি তার মনোপুত হয়নি। ফলে 2 দেশের উত্তেজনার নিরসনে অনিশ্চয়তা রয়ে গেল। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস 28 এপ্রিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে 251টি কোম্পানির শেয়ারের দর, তবে বেড়েছে গত দিনের তুলনায় টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 8.32 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5308 পয়েন্টে। এছাড়াও ডিএসইর অপর সূচক ডিএসইএস 2.47 পয়েন্ট কমে 1058 পয়েন্ট এবং ডিএস30 সূচক 1.31 পয়েন্টে কমে 2016 পয়েন্টে অবস্থান করছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বড় ধরনের প্রস্তুতি এবং এক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চমূল্যের টিকিট এবং যাতায়াত খরচের কারণে সাধারণ দর্শকদের চাপ কমাতে শহর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন স্থানে বিনামূল্যে ফ্যান জোন এবং বড় পর্দায় ম্যাচ দেখানোর ব্যবস্থা করার। নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল এই পরিকল্পনার ঘোষণা দেন। তাদের মতে বিশ্বকাপ যেন সবাই উপভোগ করতে পারে, তার জন্য অতিরিক্ত খরচের বোঝা কমানো জরুরি। বাঙালিয়ানা সান্যের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।